সংস্কারের প্রশ্নে ডক্টর ইউনূস ভুল পথে যাচ্ছেন। বুঝতে পারতেছেন তো, আমাদের 2024 সালের মহান বৈষম্য বিরোধী রক্তাক্ত বিপ্লব হাতছাড়া হতে যাচ্ছে, হাইজ্যাক হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারি না ডক্টর ইউনূস কেন রাজনৈতিক দলগুলার হাতে পায়ে ধরতেছেন সংস্কারের বিষয়ে একটি ঐক্যমতে পৌঁছানোর জন্য। 2024-এর রিভলিউশনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার, যেটা হওয়ার কথা ছিল রিভলিউশনারি অ্যান্টি ডিসক্রিমিনেশন রেভলিউশনারি কমান্ড কাউন্সিল, একটা বিপ্লবী কমান্ড কাউন্সিল বা বিপ্লবী সরকার গঠন হওয়ার কথা ছিল। আর এই বিপ্লবী সরকারকে জনগণ রেভলিউশনের মাধ্যমে, ফেসিস্ট সরকারকে উৎখাতের মাধ্যমে জনগণ এই রেভলিউশনারি সরকারকে ম্যান্ডেট দিয়েছে। এটা এক ধরনের নির্বাচিত সরকারও বলা চলে, যেহেতু একটা রেভলিউশনের মাধ্যমে, রক্তাক্ত রেভলিউশনের মাধ্যমে গঠিত সরকার তো বস্তা পোষা রাজনৈতিক দলগুলোর হাতে পায়ে ধরার কথা না, সংস্কারের ব্যাপারে ঐক্যমতে পৌঁছানোর জন্য। আমরা 53 বছর ধরে দেখেছি এইসব রাজনৈতিক দলগুলো আমাদের জন্য কিছুই করেনি। না বিচারিক সংস্কার, না স্বাস্থ্য সংস্কার, না অর্থনৈতিক সংস্কার, না সিভিল সার্ভিস সংস্কার, না সমাজসেবা সংস্কার, কিছুই করেনি। তো ডক্টর ইউনূস ভুল পথে যাচ্ছেন, তার কারণে আমাদের বিপ্লব হাতছাড়া হবে। তিনি বাংলাদেশের ফ্যাসিবাদী রাজনৈতিক দলগুলোকে তিনি চিনতে ভুল করতেছেন। ডক্টর ইউনূসের প্রথমে যে কাজটা করার কথা ছিল, যে তিনি সংবিধান সংস্কারের ব্যাপারে পরবর্তী নতুন সংসদের অপেক্ষা না করে সংস্কারের ব্যাপারে তিনি একটি গণভোটের আয়োজন করতে পারতেন। গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিয়ে তিনি একটি সাংবিধানিক পরিষদ বা সাংবিধানিক কাউন্সিল গণপরিষদ গঠন করে ওই গণপরিষদ গঠনের মাধ্যমে তিনি বাংলাদেশের সংবিধানে সংস্কার আনতে পারতেন। সংবিধানের যেসব ফেসিস্ট আর্টিকেল আছে, ওই ফেসিস্ট আর্টিকেলগুলো সংবিধান থেকে উচ্ছেদ করতে পারতেন। তিনি সংবিধানের বেসিক স্ট্রাকচার তথা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, বাংলাদেশ সংবিধানের প্রথম অনুচ্ছেদ, দ্বিতীয় অনুচ্ছেদ, তৃতীয় অনুচ্ছেদকে অক্ষত রেখে, বিচার বিভাগের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে ডক্টর ইউনূস গণপরিষদের মাধ্যমে সংবিধানে আমূল সংশোধন আনতে পারতেন। তিনি ডাইরেক্ট প্রেসিডেন্সিয়াল ফর্মের গভর্নমেন্টের সিস্টেম আনতে পারতেন, যার মাধ্যমে নেতৃত্ব বিকাশ হতে পারত। তিনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে পারতেন। তিনি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম চালু করতে পারতেন। এই জিনিসগুলো ডক্টর ইউনূসের ক্ষমতা ছিল করার, কিন্তু ডক্টর ইউনূস আমাদের বিপ্লবকে তিনি হত্যা করতে চাচ্ছেন। ডক্টর ইউনূস যদি আমাদের বিপ্লবকে হত্যা করতে না চাইতেন, তাহলে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি কিসের সলা পরামর্শ করতেছেন? এই বিপ্লব সংগঠিত করে জনগণ স্বপ্রণোদিতভাবে রাস্তায় নেমে এসে ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে সুবিরিয়ান জনগণ তার সরকার সে গঠন করেছে। এই সরকার কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রিফর্মের চিন্তা করা উচিত নয়। সুবিরিয়ান জনগণ ডক্টর ইউনূসকে নির্দেশ দিচ্ছে তিনি সংস্কার সম্পন্ন করবেন, কিন্তু ডক্টর ইউনূস তিনি যেমন রাজনৈতিক দলগুলা তাকে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলা তাকে দয়া করে ক্ষমতায় বসিয়েছে, অতএব রাজনৈতিক দলগুলোর হাতে পায়ে তাকে ধরতেই হবে। কেন ডক্টর ইউনূসকে এসব করতে হবে? সংবিধানের সব ফেসিস্ট যত আর্টিকেল আছে, ল আছে, যেমন কলোনিয়াল পুলিশ ল, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সিআরপিসি, ফৌজদারি কার্যবিধি সহ সব কলোনিয়াল লকে তিনি
অধ্যাদেশ জারির মাধ্যমে তিনি পরিবর্তন করতে পারতেন। ডক্টর ইউনূস করছেন না এসব। তারপরে ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোকে সংস্কারের আওতায় আনার জন্য কিছু করতেছেন না। জুলাইয়ের সনদের দস্তখতের দরকার কি? তিনি একটি অধ্যাদেশ জারির মাধ্যমে রাজনৈতিক দলগুলার সংস্কার আনতে পারতেন, রাজনৈতিক দলগুলাকে গণতান্ত্রিক করতে পারতেন, রাজনৈতিক দলগুলাতে যাতে এক ব্যক্তি দুইবার পার্টির প্রধান না হয়, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী না হয়, দুইবারের বেশি কেউ রাষ্ট্রপতি, এই ব্যবস্থা তিনি করতে পারতেন। যতই সংস্কারের বিষয়ে আলোচনা করেন না কেন ডক্টর ইউনূস, যদি রাজনৈতিক দলগুলাতে গণতন্ত্র না আনতে পারেন ডক্টর ইউনূস, সব কিছু ব্যর্থ হবে। কারণ রাজনৈতিক দলগুলা যদি পরিবারতন্ত্রের হাত থেকে, ব্যক্তির হাত থেকে মুক্তি না পায়, তাহলে বাংলাদেশে কোনোদিনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। তো ডক্টর ইউনূসের প্রতি আমাদের আকুল আবেদন, আপনি গণভোট দিয়ে সাংবিধানিক পরিষদ বা গণপরিষদ গঠন করে আপনি সংবিধানের বেসিক স্ট্রাকচারকে অক্ষত রেখে আপনি সংবিধানে আমূল সংস্কার আনুন। এটার জন্য পরবর্তী সরকারের অপেক্ষা করতে হবে না। কারণ আমরা জানি 53 বছর ধরে আপনি যে সরকারের উপর ভরসা করতেছেন, ওই সরকারগুলো অতীতে ছিল, তারা জনগণের জন্য কিছুই করেনি। আপনি জনগণের প্রত্যাশা সাথে তামসা করবেন না ডক্টর ইউনূস। তারপরে ডক্টর ইউনূস অর্থনৈতিক সংস্কার তিনি এখনো দেশে আনতে পারেনি। সেই পুরনো ক্যাপিটালিস্ট ইকোনমি, লুঠার ইকোনমি দেশে চলতে, তিনি একটি অর্থনৈতিক সংস্কার দেশে আনতে পারতেন। তিনি তেল গ্যাসকে ন্যাশনালাইজ করতে পারতেন, যেভাবে উন্নত বিশ্বে একটা বিপ্লবের পর জাতীয় খনিজ সম্পদগুলোকে ন্যাশনালাইজ করে। তিনি কর্পোরেট পিপুলকে অ্যাবলিশ করতে পারতেন বাংলাদেশ থেকে। যে কর্পোরেট পিপুলগুলা দেশে বৈষম্য, অসমতা সৃষ্টি করেছে, দেশের সম্পদ শিল্প স্থাপনের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে এই টাকা তারা বিদেশে পাচার করে, বিদেশে বাড়িঘর কিনে, এবং টাকা পাচারের সঙ্গে যারা জড়িত এদের বিরুদ্ধে ডক্টর ইউনূস ব্যবস্থা নিতে পারতেন। তিনি 9 মাসও বিদেশে টাকা পাচার করে যারা দেশে এখনো আছে, সেই সব কর্পোরেট পিপুল, শিল্পপতিদের বিরুদ্ধে তিনি এখনো ব্যবস্থা নিতে পারেননি। এদের ধরে ধরে জেলে নেওয়ার কথা ছিল, যেমন বসুন্ধরা, শাহ আলমের মতো আরো অনেক শিল্পপতি। কিন্তু ডক্টর ইউনূস এসব করছেন না। পালিয়ে যাওয়া মন্ত্রী এমপিদের সম্পদ মাটি খুঁড়ে ডক্টর ইউনূসের সরকারকে বের করার কথা ছিল। দুদক ভারতের ইডির মতো কাজ করার কথা ছিল, কিন্তু দুদক কাজ করতেছে না। দুদক সেই পুরানো পথে হাঁটছে। তাইলে ডক্টর ইউনূস তিনি 10 মাস হয়ে গেল, তিনি স্বাস্থ্যসেবায় কোনো পরিবর্তন আনলেন না। একটা আইন, অধ্যাদেশের মাধ্যমে একটা আইন পাশ করে তিনি ন্যাশনাল হেলথ সার্ভিস গঠন করতে পারতেন, ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিস গঠন করতে পারতেন, একটা ইন্ডিপেন্ডেন্ট কেয়ার কোয়ালিটি কমিশন গঠন করতে পারতেন, যে কোয়ালিটি কমিশন জেলা উপজেলা হাসপাতালকে তদারকি করবে। তিনি জেলা উপজেলা হাসপাতালকে ঝকঝকে থকথকে করতে পারতেন। তিনি একটা কেয়ার সার্ভিস গঠন করে আমাদের স্বাস্থ্য সার্ভিসে আমূল পরিবর্তন আনতে পারতেন। তিনি জেলা উপজেলা হাসপাতালকে 250 শয্যায় রূপান্তরিত করতে পারতেন। উপজেলা হাসপাতালে ক্যান্সার ইউনিট, কিডনি ইউনিট, স্ট্রোক ইউনিট স্থাপন করতে পারতেন, স্পেশাল বেবি কেয়ার ইউনিট স্থাপন করতে পারতেন। উপজেলা হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পার্মানেন্ট পোর্টারিজ, যেটা ক্লিনার, নিয়োগ দিতে পারতেন পার্মানেন্টভাবে, এভাবে অস্থায়ী ভিত্তিতে না। আপনার হসপিটালের রোগীদের সেবার জন্য কেয়ারার সার্ভিস সৃষ্টি করতে পারতেন, এটাও করেননি। উপজেলা হাসপাতাল থেকে কোনো ওষুধ চুরি হচ্ছে, উপজেলা হাসপাতালে রক্ত টেস্টের ব্যবস্থা নাই, উপজেলা হাসপাতালে এমআরআই সার্ভিস নাই, উপজেলা হাসপাতালে সিটি স্ক্যান সার্ভিস নাই, উপজেলা হাসপাতালে ডাক্তার নাই। তাইলে এত বড় একটা বিপ্লবের পর কি ধরনের জিনিস ডক্টর ইউনূস আমাদের উপহার দিলেন? কমিউনিটি ক্লিনিকে ডাক্তার নাই, কমিউনিটি ক্লিনিকে রক্ত টেস্টের ব্যবস্থা নাই। ডক্টর ইউনূস অন্ততপক্ষে 16,000 কমিউনিটি ক্লিনিককে স্বাস্থ্যসেবার আওতায় আনতে পারতেন। তিনি কমিউনিটি ক্লিনিকগুলোকে উন্নত মানের করে এখানে ডাক্তারের ব্যবস্থা করতে পারতেন। যারা বিসিএস দিয়ে প্রথম সিভিল সার্ভিসে ঢুকে তাদের প্রথম 2 বছর
কমিউনিটি ক্লিনিকে তিনি পাঠাতে পারতেন। কমিউনিটি ক্লিনিকে পাঠানো, ডাক্তার পাঠানো একেবারে ইজি। প্রতিটি জেলার যোগদানকৃত ডাক্তাররা তাদের বাড়ি থেকেও গিয়ে প্রতিদিন কমিউনিটি ক্লিনিকে 8 ঘন্টা কাজ করে বাড়িতে ফিরে আসতে পারে। এসব কিছুই হলো না। তারপরে ডক্টর ইউনূস সিভিল সার্ভিসকেও রিফর্ম করতে ভয় পাচ্ছেন। সিভিল সার্ভিসকে এই ক্যাপিটালিস্ট সিস্টেমের সিভিল লুটার কলোনিয়াল সিস্টেমের সিভিল সার্ভিসকে আমূল পরিবর্তন করে সিভিল সার্ভেন্টদের, ডিসিদের, ইউএনওদের এসি রুম থেকে বের করে মাঠে নিয়ে যেতে হবে। যেমন ইংল্যান্ডে কোনো ডিসি নেই, ইউএনও নেই, ডেপুটি কমিশনার, এইসব কোনো সিস্টেমও নেই। এখানে সিটি কাউন্সিল বা মেট্রোপলিটন বড় কাউন্সিলগুলোতে কোনো এক্সিকিউটিভ অফিসার আছে, কিন্তু এই ধরনের না। এই যে ডেপুটি কমিশনারের সিস্টেম না, এটা অন্য ধরনের। কলোনিয়াল সিস্টেমের ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার দিয়ে বাংলাদেশে আইনের শাসন কায়েম সম্ভব হবে না। অতএব সিভিল সার্ভিসেও আমূল পরিবর্তন আনা দরকার। এই প্রথমেই সিভিল সার্ভিসে ফার্স্ট ক্লাস অফিসার নিয়োগ দেওয়া বন্ধ করা দরকার। এটা তৃণমূল থেকে ধীরে ধীরে প্রমোশনের মাধ্যমে ফার্স্ট ক্লাস অফিসার করা দরকার। এটা একটা বৈষম্যমূলক সিস্টেম। তারপরে পুলিশ রিফর্ম করা দরকার, ন্যাশনাল পুলিশ সার্ভিস কমিশন করা দরকার, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্ট কমিশন করা দরকার। এসব কিছুই হচ্ছে না। আমাদের সময় চলে যাচ্ছে। ডক্টর ইউনূস আমাদের বিপ্লবকে পুরনো বস্ত্রপোষা রাজনৈতিক দলগুলোর হাতে আমাদের বিপ্লবকে তুলে দিচ্ছেন। এই ধরনের একটা বিপ্লব হতে হলে 50 বছর টাইম লাগে। পরবর্তী এই ধরনের একটা বিপ্লব সংগঠিত করতে হলে আমাদের আরো 50 বছর অপেক্ষা করতে হবে। তো ডক্টর ইউনূসের কারণে আমাদের বিপ্লব হাতছাড়া হচ্ছে। বিচার বিভাগের সংস্কারের জন্য ডক্টর ইউনূস একটা বিচারক নিয়োগ কমিশন গঠন করেছেন, কিন্তু এটাকে আরো শক্তিশালী করতে হবে। অবিলম্বে তাকে সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট গঠন করতে হবে। একটা ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস গঠন করতে হবে। জেলা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সার্ভিস গঠন করতে হবে, যাতে দলবাজ ব্যক্তিরা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সার্ভিসে যোগদান না করতে পারে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সার্ভিসকে সংবিধানের প্রতি অনুগত থেকে কাজ করতে হবে। এই ধরনের একটা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সার্ভিস গঠন করতে হবে। তারপরে প্রতিটি ইউনিয়নে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপন করতে হবে। ব্রিটেনের মতো আমরা ভলেন্টারি ম্যাজিস্ট্রেট কোর্ট প্রতিটি ইউনিয়নে স্থাপন করতে পারি, যার নেতৃত্বে থাকবে একজন ডিস্ট্রিক্ট জাজ, এবং ডিস্ট্রিক্ট জাজের নেতৃত্বে 20 থেকে 50 জন ভলেন্টারি ম্যাজিস্ট্রেট। সেই স্কুলের মাস্টার হতে পারে, এক্স জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারে, সাংবাদিক হতে পারে। তাদেরকে 6 মাসের ট্রেনিং দিয়ে ইংল্যান্ডে এইভাবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টকে পরিচালিত করা হয়। যা শুধু ভলেন্টারি ম্যাজিস্ট্রেট, শুধু চা নাস্তার পয়সা দেওয়া হয়, টিডিএ দেওয়া হয়, কিন্তু তাদের কিন্তু বেতন দেওয়া হয় না। এইভাবে জুডিশিয়াল সার্ভিসে রিফর্ম, জুডিশিয়াল সার্ভিসকে রিফর্ম করে ইউনিয়নে কোর্ট স্থাপন করতে হবে। প্রতিটি ইউনিয়নে পুলিশ স্টেশন স্থাপন করতে হবে। গ্রাম পুলিশকে রিফর্ম করে গ্রাম পুলিশকে গ্রেফতারের ক্ষমতা দিয়ে গ্রাম পুলিশকে প্রতিটি ইউনিয়নে গ্রাম পুলিশের সদর দপ্তর স্থাপন করতে হবে। প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন হসপিটাল স্থাপন করতে হবে। প্রতিটি ইউনিয়নে কালচারাল সেন্টার স্থাপন করতে হবে। একটা সিটিজেন সেন্টার থাকবে। ওই সেন্টারের ভিতরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থাকবে, পুলিশ স্টেশন থাকবে, লাইব্রেরি থাকবে। মানে জনগণের সব সুবিধা ওই সেন্টারে থাকবে। জিমনেশিয়াম থাকবে, সব ধরনের সুবিধা থাকবে। প্রতিটি গ্রামে কমিউনিটি সেন্টার স্থাপন করতে হবে। একইভাবে কমিউনিটি সেন্টারে লাইব্রেরি থাকবে, কমিউনিটি সেন্টারে জিমনেশিয়াম থাকবে, কমিউনিটি সেন্টারে কাফে থাকবে, কমিউনিটি সেন্টারে কালচার সাংস্কৃতিক কেন্দ্র থাকবে। সাংস্কৃতিক বিপ্লব ছাড়া এই জাতির মুক্তি আসবে না। প্রতিটি গ্রামে গ্রামে সংস্কৃতি থিয়েটার স্থাপন করতে হবে, লাইব্রেরি স্থাপন করতে হবে। প্লাস্টিক দূষণের বিরুদ্ধে ডক্টর ইউনূসকে প্রতিটি ইউনিয়নে প্লাস্টিক রিসাইক্লিং সেন্টার স্থাপন করতে হবে। প্রতিটি ডিস্ট্রিক্ট শহরে, প্রতিটি উপজেলা
রিসাইক্লিং সেন্টার, প্লাস্টিক রিসাইক্লিং সেন্টার স্থাপন করতে হবে। কৃষি জমি সংরক্ষণের জন্য ডক্টর ইউনূসকে সমবায়ভিত্তিক কৃষি ফার্ম গঠন করতে হবে। এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আর ডক্টর ইউনূসকে জনগণ ম্যান্ডেট দিয়েছে সরকার পরিচালনা করার জন্য, যেন তেনভাবে একটি নির্বাচন দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে মানুষ ম্যান্ডেট দেয়নি। 24-এর বিপ্লব ডাক দিচ্ছে হেলথ, এডুকেশন, জুডিশিয়ারি, পুলিশ, এগ্রিকালচার, সব কিছুতেই, সিভিল সার্ভিসে সব কিছুতে রিভলিউশনারি রিফর্ম আনার জন্য, যেন তেমনভাবে ইলেকশন দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে জনগণ ম্যান্ডেট দেয়নি। আমাদেরকে প্লাস্টিক পলিউশনের হাত থেকে বাঁচতেই হবে। মাইক্রোপ্লাস্টিক এখন মাছের ভিতরে ঢুকে যাচ্ছে। কৃষি জমি রক্ষা করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের হাত থেকে আমাদের নদী, কৃষি জমি, জলাভূমি সব কিছুকে রক্ষা করতে হবে। ডক্টর ইউনূসকে স্টেট পেনশন চালু করতে হবে, চিলড্রেন সিকিউরিটি বেনিফিট চালু করতে হবে, এডুকেশন গ্রান্ট ফ্রি করতে হবে। এইভাবে একটা রিভলিউশনারি সোশ্যাল পরিবর্তন আনতে, একটা সামাজিক পরিবর্তন আনতে হবে। তারপরেই 2024-এর বিপ্লবীরা কবরে শান্তি পাবে। ডক্টর ইউনূসকে 2024-এর সকল বিপ্লবীদের জন্য একটা শহীদ মিনার তৈরি করতে হবে। ওই শহীদ মিনারে 2024-এর রেভলিউশনে নিহত সকলের নাম থাকবে। এইভাবে ডক্টর ইউনূসকে এগিয়ে যেতে হবে। আর কোনোভাবেই আমাদের বিপ্লবকে হাতছাড়া করলে চলবে না। অতএব ডক্টর ইউনূসকে একটা রিভলিউশনারি কমান্ড কাউন্সিল বা রিভলিউশনারি গভর্নমেন্ট গঠন করে সব কিছু সংস্কার করতে হবে বিফোর ইলেকশন। সাংবিধানিক গণপরিষদ গঠনের মাধ্যমে, গণভোটের মাধ্যমে, গণপরিষদ গঠনের মাধ্যমে ডক্টর ইউনূসকে সাংবিধানিক সংস্কার, অধ্যাদেশ জারির মাধ্যমে আইনি সংস্কার সম্পন্ন করতেই হবে। এবং দুদক, নির্বাচন কমিশন, তথ্য কমিশন, ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশনকে সংস্কার করতে হবে এবং ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশনকে বিচারিক ক্ষমতা দিতেই হবে। এইভাবে ডক্টর ইউনূস জনগণের জন্য কাজ করতে হবে। প্রতিটি উপজেলা, জেলা শহরে যথেষ্ট সংখ্যক পাবলিক রিক্রিয়েশন সেন্টার মানে পার্ক স্থাপন করতে হবে। জেলা শহরে, আমাদের উপজেলা শহরে তেমন পার্ক নাই। ট্যাক্স ব্যবস্থাকে রিফর্ম করে ট্যাক্স অফিসকে উপজেলা পর্যায়ে নিয়ে যেতে হবে। উপজেলা পর্যায়ে প্রচুর পরিমাণে ধনী মানুষ আছে, ধনী মানুষদের কাছ থেকে ট্যাক্স আদায় করে এই ট্যাক্স দিয়ে কোয়ালিটি হেলথ, এডুকেশন, জুডিশিয়াল সার্ভিস জনগণের জন্য উপহার দিতে হবে। জয় বাংলা।